বিসমিল্লাহির রহমানির রহিম। একটি বিষয় নিয়ে কথা বলতে চাইছিলাম, সেটি হলো বাংলাদেশে বহুতল হাই রাইজ বিল্ডিংয়ের সত্যি কথা বলতে কি অভাব রয়েছে, এবং হাই রাইজ বিল্ডিংও না, যেটা স্কাই স্কাপারের অভাব রয়েছে। তো সিঙ্গাপুর, তারপর আপনার হংকং সহ ছোট ছোট দেশগুলোতেও প্রচুর পরিমাণ হাই রাইজ বিল্ডিং নির্মিত হয়েছে। তো বাংলাদেশ সেই তুলনায় অনেকটাই পিছিয়ে। তো আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের জমির সর্বোচ্চ ব্যবহার আমাদের করতে হবে যতটা পারা যায়। তো আসলে আবার এমনও তো না যে বিল্ডিং করলেই হবে না, আমাদের তো খাবার জন্য ধান উৎপাদন করতে হবে, তরিতরকারি উৎপাদন করতে হবে, মশলা উৎপাদন করতে হবে, তারপর বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ভবন, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, দোকানপাট, বাড়িঘর, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, রেলওয়ে, তারপর বিমানবন্দর, সড়ক ইত্যাদি, মহাসড়ক ইত্যাদি নির্মাণ করতে হবে। তো আবার বনায়ন করতে হবে। তো আমাদের যেটা সমস্যা, আমি মনে করি জনসংখ্যাও এটা খুব বেশি সমস্যা না, বা জনসংখ্যাকে যদি হিসাব করে সমস্যা হিসাবে ধরি, তো আমাদের 1,47,000 কি 48,000 ভূমি রয়েছে। তো কিন্তু জনসংখ্যা 18 কোটির উপরে। তো এত ছোট দেশে এই বিশাল জনসংখ্যা, এটাকে যদি আমরা সঠিকভাবে ইউটিলাইজ করতে না পারি, তাহলে অদূর ভবিষ্যতে আমাদের জন্য ঘোরতর বিপদ অপেক্ষা করছে। তো একসময় মালয়েশিয়া যখন অনুন্নত ছিল, আমি বিভিন্ন ইউটিউব ব্লগ সহ বই পুস্তকে দেখছি যে তারা নিজেদেরকে ডেভেলপ করার জন্য শিক্ষার উপর প্রচুর পরিমাণে জোর দিয়েছে। তারপর ব্যবসা বাণিজ্য এবং বিদেশ থেকে বায়ার্সদের হায়ার করে এনে তাদেরকে ব্যবসা করার জন্য জমি দিয়েছে, কারখানা তৈরি করার সুযোগ করে দিয়েছে। তো তারা তো দেখা গেল তাদের একটা মেয়াদও দিয়ে দিয়েছে যে এত দিনের ভিতর, 20 বছর বা 30 বছরের ভিতর ব্যবসা করে 30 বছর পরে মেয়াদ রিনিউ করতে হবে বা শেষ করতে হবে। তো তারা সেই 20 বছর বা 30 বছর থেকে চলে গিয়েছে, কিন্তু মালয়েশিয়া যে সাধারণ যে জনগণগুলো, এগুলাকে কিন্তু তারা প্রশিক্ষণ দিয়ে বা কর্মের মাধ্যমে স্বাবলম্বী করে রেখে গিয়েছে, বা তারা ওই যে শিল্প প্রতিষ্ঠান বা কলকারখানাগুলো প্রতিষ্ঠা করেছে বিদেশিরা, ওইখানে মালয়েশিয়ান যে জনগণ বা জনগোষ্ঠী বা যুবক শ্রেণী, বেকার যুবক বা বেকার লোকজন, ওরা কাজ করেছে। তো ওরা কাজ করে করে ওরা দক্ষ হয়েছে, প্রশিক্ষিত হয়েছে। পরবর্তীতে ওই কোম্পানি যখন চলে যায়, তখন সরকারও অর্থনৈতিকভাবে ডেভেলপ করেছে, শিক্ষাগত দিক এগিয়েছে। তো তখন কিন্তু যে প্রশিক্ষিত বা দক্ষ জনগোষ্ঠী থেকে গিয়েছে, অদক্ষ জনগোষ্ঠী বা অশিক্ষিত বলবো না, অপ্রশিক্ষিত বা অদক্ষ জনগোষ্ঠী দক্ষ জনগোষ্ঠীতে রূপান্তরিত হয়েছে। পরবর্তীতে তারা কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে বা নিজেরা বিভিন্ন কলকারখানা নিজেরাও তৈরি করেছে এবং সরকারের মাধ্যমেও তৈরি করেছে, এবং বিভিন্ন যে বড় বড় যে ব্যবসায়ীরা, তারাও যখন বড় বড়
নিজেদের দেশে বড় বড় প্রতিষ্ঠান বা কলকারখানা, শিল্প কলকারখানা গড়ে তুলেছে, তখন ওই শ্রমিকরা গিয়ে কাজ করে তাদের দেশকে উন্নতি করেছে। তো এরকম শুধু সিঙ্গাপুর আপনার সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, তারপর আরও অনেকগুলো দেশের নাম বলা যায়। তো জাপান, হ্যাঁ জাপান, কোরিয়া, অনেক ক্ষেত্রে চায়নাও এ নামের অংশীদার। তো এ সমস্ত দেশের কিন্তু খুব বেশি প্রাকৃতিক সম্পদ বা খুব বেশি আপনার যে যে সামাজিক যে সম্পদগুলা বা খুব বেশি প্রাকৃতিক সম্পদ এগুলো খুব বেশি নাই। কিন্তু তাদের এই সঠিক পরিকল্পনা এবং সঠিক দিক নির্দেশনা, সঠিক সরকারি পরিকল্পনার মাধ্যমে তারা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দেশে রূপান্তরিত হতে পেরেছে। তো আমরা যদি এ ধরনের পরিকল্পনা নিয়ে এগোই, তাহলে আমাদের দেশও একদিন স্বাবলম্বী হবে, দেশের মানুষ স্বাবলম্বী হবে এবং দেশ ও জাতি উন্নত বিশ্বের কাতারে নাম লেখাতে পারবে। তো আমরা চাইব যে বাংলাদেশও যেন এই ধরনের পরিকল্পনা নিয়ে বাংলাদেশ সরকার বা কর্তৃপক্ষ যদি এগোয়। আমি তো আসলে বিশেষজ্ঞ নই, স্পেশালিস্ট নই, তারপরেও যতটুকু জানি ততটুকু খুবই সাধারণ ধারণা বা থিম দিলাম। তো এটি বাংলাদেশ সরকার যেন এটা, যদি সরকারের কাছে আমার এই বক্তব্য পৌঁছায়, তো আমি চাইব যে যেন এ ধরনের কোনো কিছু করা সম্ভব হয় এবং এরকম না হোক, এর চেয়ে ভালো হোক, কিন্তু দেশকে যেন তারা উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ সবাইকে।